শুরু করছি হেলেন মোরহাউসের লেখা মৃত্যু নিবাস। আজ আপনারা শুনবেন এই নভেলের 12তম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর পুরনো যারা অলরেডি আমাদের মেম্বার আছেন, আমাদের পরিবারের সদস্য আছেন, তাদের কাছে রিকোয়েস্ট, তারা পুরো ভিডিওটি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যত গল্প আছে প্রত্যেকটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস নভেলটির আজ 12তম পর্ব। দিনটা ছিল 22শে জুন। সকালটা এত রৌদ্রোজ্জ্বল আর প্যাচপ্যাচে গরম নিয়ে এলো যে কে বলবে যে গতকাল অত ঝড় বৃষ্টি হয়েছে। কনজারভেটরি রুমের খোলা দরজাটা দিয়ে সমুদ্রের লবণাক্ত বাতাস বাধাহীনভাবে হু হু করে সমুদ্রের সুগন্ধ নিয়ে ঢুকছিল ভেতরে। উদ্ভ্রান্ত মার্থা লিভিং রুমের একটা সোফা কাম বেড অবলম্বন করে অলসভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। সারা রাত সে ভালো করে ঘুমোতে পারেনি। সবসময় চোখের সামনে ভেসে উঠেছে গত রাত্রের ঘটনাগুলোর ছায়াচিত্র, আর প্রত্যেকবারই শিউরে উঠেছে সে। যদিও মিস্টার মাউন্টফোর্ড বারবার তাকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে সব কিছুই তার মনের ভ্রম। তার গাউন দরজার পাশে ওই সিংহের স্ট্যাচুর থাবায় আটকে গিয়েছিল, আর ওই মানুষের কান্না পাশের জঙ্গল থেকে ভেসে আসা শেয়ালের কান্না ছাড়া কিছুই নয়। ঘরের ঠান্ডা আবহাওয়া, ঝোড়ো বর্ষণসিক্ত রাতের প্রভাব ছাড়া আর কি হতে পারে। কিন্তু মন থেকে কিছুতেই এই যুক্তিগুলো মানতে পারছে না মার্থা। সে স্পষ্ট বুঝতে পেরেছিল যে ওই বাচ্চার কান্না আর ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ বাইরে আর কোথাও থেকে নয়, এ বাড়ির ভেতর থেকেই আসছিল। তার সেন্স এত কম নয় যে বাড়ির ভেতরের শব্দ আর বাইরে থেকে ভেসে আসা শব্দের মধ্যে পার্থক্য করতে পারবে না। আবার এমনও হয়তো হতে পারে যে সব কিছুই মদ্যপানের ফল, কিন্তু তাও নয়, কারণ সেই আওয়াজ ওই ছোট্ট রুবিও শুনেছে। সেও ভয় পেয়েছিল। হতে পারে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে মাকে ভয় পেতে দেখলে বাচ্চারাও ভয় পেয়ে যায়। এক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে, কিন্তু তবু একটা খটকা মনের মধ্যে থেকেই যায়। ঘটনাগুলো কি আদৌ কাকতালীয়, নাকি পেছনে অন্য রহস্য আছে? রাতে ঘুম না হওয়ার দরুন এখন কিচ্ছু ভালো লাগছে না মার্থার। এদিকে সারাদিন কত কাজ পড়ে আছে, অথচ এখন ওর উঠতেই ইচ্ছে করছে না। ভোরের দিকে চেষ্টা করেছিল দু চোখের পাতা এক করার, কিন্তু তবু ঘুম আসেনি। মাঝে একবার রুবির ঘরটায় গিয়ে দেওয়ালটা পরীক্ষা করে এসেছে। পরীক্ষা করেছে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে। দেখেছে চিমনির জায়গার দিকের দেওয়ালটায় সামান্য এবড়ো খেবড়ো, আর নিচের দিক থেকে উঁকি মারছে বেশ কিছু লাল ইট, যেন এখানে পরে সিমেন্টের কাজ করা হয়েছিল। সম্ভবত ভাড়া বসাবার আগেই রবি এই বিচ্ছিরি দেওয়ালটার সংস্কার করেছিল। লিভিং রুমে ফিরে এসে ফের এক পেগ নিয়ে বসে পড়েছিল মার্থা। খামোকা টেনশন কাটাতে আর নার্ভগুলোকে শান্ত রাখতে এই ওয়াইনই ভরসা এখন ওর। বাইরের দিকে তাকালো সে। ভোর হতে এখন আর বেশি দেরি নেই। সারা রাত পুরো কটেজে আলো জ্বালিয়ে রেখেই শুয়েছিল সে। ওহ, গত রাতেই বাড়িটা বাস্তবিকই ওকে ভয় পাইয়ে দিয়েছিল। জীবনেই প্রথমবার ও এত ভয় পেল। আসলে বাড়িটার বাস্তু, বাড়িটার পজিশন কোনো কিছুই ঠিক নয়। মেঝের জন্য যে ফ্লোরবোর্ডগুলো ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটি মোটেও ভালো নয়।
একটু জোরে বাতাস দিলেই বিশ্রী শব্দ উঠতে থাকে। দরজা দিয়ে যখন হু হু করে সমুদ্রের জলো বাতাস ঢুকতে থাকে, দেওয়ালে দেওয়ালে ধাক্কা খায়, তখন স্পষ্ট মনে হয় কারা যেন ফিস ফিস করে চাপা গলায় কথা বলছে। একা মানুষের বসবাসের পক্ষে মোটেও উপযুক্ত নয় এই বাড়ি। তার উপর গত রাতের এই ঝড় বৃষ্টি, ফ্লোরবোর্ডগুলোর আর্তনাদ, পাওয়ার কাট হয়ে যাওয়া, ঝোড়ো বাতাস, দেওয়ালে ধাক্কা খেয়ে নানা রকম শব্দ তোলা, এই সব কিছু ওকে আসলে ভয় পাইয়ে দিয়েছিল। রব ঠিকই বলেছে, আসলেও ভয় পেয়েছে, আর তাই থেকেই স্বাভাবিক ব্যাপারকেও অস্বাভাবিক মনে হয়েছে ওর। তার ওপর শিউয়ের বলে যাওয়া কথাগুলো অবচেতনভাবে অনেকটাই ওর মনের ওপর প্রভাব ফেলেছিল। আসলে এখানে ভয়ের কিছুই নেই। পুরনো একটা সাদামাটা কটেজ, সেটা নিয়ে এত ভয় খাওয়া ওকে মানায় না। জোর করে মনের সাহস এনে গ্লাসের শেষ তরলটুকু গলাধ্যকরণ করল মার্থা। বাইরে ওদিকে তখন পুরোপুরি সকাল হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও আড়মোড়া ভেঙে উঠল মার্থা। এবার কিচেনে গিয়ে নাস্তা তৈরি করতে হবে। ঠিক তখনই বাইরে মিসেস স্টকওয়েলকে দেখতে পেল মার্থা। সেই পরিচিত ছন্দে হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই আসছেন। মার্থাকে দেখতে পেয়ে ওখান থেকেই হাত নেড়ে সুপ্রভাত জানালেন। মার্থা এগিয়ে গেল কনজারভেটরি রুমের খোলা দরজার দিকে। মিসেস স্টকওয়েল জিজ্ঞেস করলেন, কেমন আছো মার্থা? রুবি কোথায়? মার্থা বলল, এই একরকম চলছে, রুবি ঘুমোচ্ছে ওর ঘরে। মিসেস স্টকওয়েল বললেন, তোমার বাড়ি মালিকের সঙ্গে দেখা হয়েছিল গত রাতে। ওর কাছ থেকেই শুনলাম যে তুমি নাকি গত রাতে খুব ভয় পেয়েছিলে। একটু থমকে গেল এবার মার্থা। খানিক চুপ করে থেকে মিসেস স্টকওয়েলকে লক্ষ্য করতে করতে পাল্টা প্রশ্ন করে বলল, মিস্টার মাউন্টফোর্ডের সাথে আবার কিভাবে দেখা হলো আপনার? মিসেস স্টকওয়েল একটুও না ঘাবড়ে বললেন, আমি গিয়েছিলাম এক পরিচিতের বাড়ি, তো ফেরার পথে মিস্টার মাউন্টফোর্ডের গাড়ির প্রায় সামনে পড়ে যাই আমি তো ওকে চিনি, উনিও আমায় চেনেন। তাছাড়া তোমার কাছ থেকেই হয়তো শুনেছেন যে আমি রুবিকে দেখাশোনা করি। তখন দেখা হতেই উনি সব কিছু আমায় বললেন। তা তোমরা এখন ঠিক আছো তো? হ্যাঁ, মানে, বলতে বলতে মার্থা লক্ষ্য করলো কথা বলতে বলতে মিসেস স্টকওয়েল বারবার পেছনে সিঁড়িঘরের দিকে তাকাচ্ছেন। আসুন না ভেতরে। মার্থা মিসেস স্টকওয়েলকে সঙ্গে নিয়ে দোতলায় রুবির ঘরে এলো। দরজা বাইরে থেকে বন্ধ ছিল, নব ঘোরাতেই খুলে গেল। ভেতরে ঢুকে দুজনে ঘুমন্ত রুবিকে দেখল। নিশ্চিন্তে তখনও ঘুমোচ্ছে মেয়েটা। মিসেস স্টকওয়েল চাপা গলায় বললেন, থাক, এখনো ঘুমোচ্ছে, জাগাতে হবে না। আচ্ছা, এই ঘরের দেওয়ালের ভেতর থেকেই নাকি তুমি কি সব শব্দ টব্দ শুনতে পাও, তাই তো? মার্থা এবার আরো অবাক হলো। দেখা যাচ্ছে এই রব মাউন্টফোর্ড এই মহিলাকে সবকিছুই জানিয়ে দিয়েছেন। পুরনো ফায়ার প্লেসের সেই দেওয়ালের কাছে এসে দাঁড়ালেন মিসেস স্টকওয়েল। দুজনেই অনুভব করলেন এই ঘরের আবহাওয়াটা সবচেয়ে বেশি গুমোট। নিচের দিকে দেওয়ালের গা থেকে বেরিয়ে থাকা লাল ইঁটগুলোকে বেশ মনোযোগ দিয়ে দেখলেন মিসেস স্টকওয়েল। লক্ষ্য করলেন ফায়ার প্লেসের ওপর দিয়ে মার্থা আর রুবির দুটো বিশাল ছবিকে এমনভাবে ঝোলানো হয়েছে যে প্রায় পুরো দেওয়ালটাই ওই ছবি দুটোর তলায় চাপা পড়ে গেছে। শুধু তলার দিকে লাল ইঁটগুলো দেখা যাচ্ছে। পরিবেশের গুমোট ভাবটা কাটাতে মার্থা হেসে বলল, এই ছবি দুটো এ বাড়িতে এসেই তোলা, আমার বান্ধবী শিউ তুলেছিল। মিসেস স্টকওয়েল কিন্তু হাসলেন না।
তিনি ছবির ফ্রেমটা একদিক থেকে উঠিয়ে পেছনের দেওয়ালটা দেখতে লাগলেন। মার্থা বলে উঠল, দেখুন, দেওয়ালে সারা গা জুড়ে এবড়ো খেবড়ো দাগ। মিস্টার মাউন্টফোর্ড চুলের মতো সরু ফাটলও দেখতে পেয়েছেন দেওয়ালের গায়ে। আমায় কথা দিয়েছেন প্লাস্টার দিয়ে দেওয়ালটা ভালো করে বুঝিয়ে দেবেন। যদি বাড়িটা ভাড়া খাটাবার আগেই এই সিদ্ধান্ত নিতেন, তাহলে আজ ওকে এত হ্যাপা সামলাতে হতো না। মিসেস স্টকওয়েল ছবির ফ্রেমটা তুলে ধরে ও পাশটা দেখছিলেন। এবার সেটা ছেড়ে দিয়ে বললেন, মিস্টার মাউন্টফোর্ড কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসায় রেপুটেশনের দিক থেকে তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। এই ভাঙাচোরা পুরনো পরিত্যক্ত বাড়িটাকে ঝাঁ চকচকে করে গড়ে তুলতে তিনি পাক্কা 2 বছর ব্যয় করেছেন। তাই আমি মনে করি না পেছনের দেওয়ালের গা ওই রকম এবড়ো খেবড়ো রেখেই তিনি তোমাকে বাড়িটা ভাড়া দিয়েছেন। দেওয়ালের এরকম অবস্থা সম্ভবত পরে হয়েছে। বলতে বলতে ঘরের দরজার দিকে এগোলেন মিসেস স্টকওয়েল। মার্থা জিজ্ঞাসু দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে রইল। মিসেস স্টকওয়েল বললেন, এনিওয়ে, তুমি যদি কিছু না মনে করো, পুরো বাড়িটা একবার আমি ঘুরে দেখতে পারি? মার্থা হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই, এই ট্যুরে আমি আপনাকে গাইড করব, আসুন। পুরো কটেজটা ঘুরে ঘুরে দেখা শেষ হতে হতে আধ ঘন্টার ওপর লেগে গেল মিসেস স্টকওয়েলের। তারপর লিভিং রুমে এসে বসলো দুজনে। মার্থা কিচেনে গিয়ে ঢুকলো চা বানাতে। কিছুক্ষণের মধ্যেই সে 2 মগ চা বানিয়ে নিয়ে এলো। চায়ের কাপে চুমুক দিয়ে মিসেস স্টকওয়েল বললেন, না, মিস্টার মাউন্টফোর্ডের রুচির প্রশংসা করতেই হয়। বাড়িটাকে বেশ ভালো মতোই মেরামত করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তিনি। তারপর গত রাতে ওনার সাথে ডেট কেমন কাটলো তোমার? বলেই মার্থার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে উঠলেন মিসেস স্টকওয়েল। মার্থা একটু অপ্রস্তুত হয়ে শুধরে দিয়ে বলল, ডেট ঠিক নয়। এখানে আসার পর থেকে একবারও কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোনো পাবেও যাওয়া হয়নি। তাই মেয়েকে নিয়ে একটু পাবে গিয়েছিলাম, আর ওখানেই ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়। মিসেস স্টকওয়েল বললেন, তারপর? মার্থা বলল, তারপর আমাকে এক প্রকার জোর করেই উনি ডিনার খাওয়ালেন, আর একের পর এক প্রশ্নবাণ ছুড়ছিলেন। ওর কথাগুলো কিরকম যেন একঘেয়ে লাগে শুনতে। চায়ে দ্বিতীয়বার চুমুক দিয়ে এবার মিসেস স্টকওয়েল বললেন, উফ মাই ডিয়ার, ওর কথা বলার ধরনটাই ওই রকম। তাই বলে কিন্তু উনি খারাপ মানুষ নন। ওনাকে এই গ্রামের শুধু আমি নই, সবাই মোটামুটি চেনে। একেবারে যাকে বলতে পারো ডাউন টু আর্থ পার্সন। কোনো রকম ভনিতা করতে পারেন না, যা কিছু বলেন সোজাসাপটা বলেন। মার্থা বলল, বুঝতে পারছি, তবে ওই যে আপনি বললেন না যে ডেট ফেটের কথা, সেরকম কিছু ছিল না ব্যাপারটা, জাস্ট সাধারণ আলাপ। তাছাড়া আমি এখনো ডিভোর্সের তিক্ত স্মৃতি ভুলতে পারিনি। এর মধ্যে আবার একটা রিলেশনের কথা ভাবতেও পারছি না। মিসেস স্টকওয়েল বললেন, বুঝতে পারছি মার্থা, কিন্তু জীবন তো একা একা কাটবে না, কাউকে না কাউকে তো দরকার হবেই তোমার। এরপর মিসেস স্টকওয়েল আরো অনেক কথাই বকবক করে গেলেন। চা খেতে খেতে মার্থা আলগা আলগাভাবে শুনছিল কথাগুলো। একসময় কথায় কথায় গত রাতের পাবের ঘটনার কথা বলতে গিয়ে মার্থা তাকে বলল, গত রাতে একজন বৃদ্ধা মহিলাকে পাবে দেখলাম, জানেন তো, অদ্ভুত মহিলা। কথাটা শুনেই নিজের মনে এবার বিড়বিড় করে বলে উঠলেন মিসেস স্টকওয়েল, বৃদ্ধা মহিলা? পাবে দেখা হয়েছিল? তা কি করছিল সে? মার্থা বলল, কি করছিল না, বলুন কি বলছিল। আমাকে অদ্ভুত সব কথা বলছিল সেই মহিলা, ভারী অদ্ভুত সব কথা। মিসেস স্টকওয়েল বললেন,
কি কথা, কি নিয়ে কথা বলছিল সে? মার্থা ভাবুকের মতো উদাস দৃষ্টি দূরের দিকে ছড়িয়ে দিয়ে বলল, এই কটেজের ব্যাপার নিয়ে। সে বলছিল এই কটেজে নাকি একটা বাচ্চা ছেলে থাকতো। এই কথায় মিসেস স্টকওয়েল যেন চমকে উঠলেন মনে হলো। চায়ের কাপটা মুখে তুলতে গিয়েও নামিয়ে নিয়ে মার্থার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি বললে, বাচ্চা ছেলে? মার্থা বলল, হ্যাঁ, একটা বাচ্চা থাকতো এখানে নাকি। মিসেস স্টকওয়েল বললেন, আর আর কিছু বলছিল? মার্থা বলল, আর আর লিল ফ্লিন নামে কারোর কথা বলছিল। মিসেস স্টকওয়েলের কপালে এবার ভাঁজ পড়ল। বললেন, লিল ফ্লিন? মার্থা বলল, হ্যাঁ, লিল ফ্লিন। জানি না সেই লিল ফ্লিনটা কে, কিসের কথা বোঝাতে চাইছিল সে, কার কথা বলতে চাইছিল, কিন্তু তাকে আরো কিছু জিজ্ঞেস করার সুযোগই পেলাম না আমি। ওই রব মাউন্টফোর্ড যা কাণ্ড করে বসলো, ধমকে চমকে ওই বৃদ্ধাকে সরিয়ে দিল আমার সামনে থেকে। মিসেস স্টকওয়েল আর কিছু বললেন না, নীরবে চা পান করতে লাগলেন, কিন্তু কপালের চামড়ায় দুশ্চিন্তার ভাঁজটি ঝুলেই রইল। মার্থা জিজ্ঞেস করল, আপনি জানেন এই লিল ফ্লিনকে, কি বোঝাতে চাইছিল এই বৃদ্ধা মহিলা আমায়? মিসেস স্টকওয়েল বললেন, জানি না মার্থা, সত্যি জানি না। তারপরে যেন ভারী ব্যস্ত হয়ে বলে উঠলেন, মার্থা, ওই দেখো বোধহয় রুবির ঘুম ভেঙে গেছে, আমি যাই দোতলা থেকে ওকে নিয়ে আসি। মাথা নেড়ে সায় দিল মার্থা। মিসেস স্টকওয়েল চলে গেলেন কটেজের ভেতরে। মার্থা তার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। ওর মনে হলো ভদ্রমহিলা যেন রুবিকে আনতে যাওয়ার নাম করে এই প্রসঙ্গটাকে চাপা দেওয়ার চেষ্টা করলেন। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।